82 সালের এই 30 এপ্রিল সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থানে সেই দিন সকালেই তদানীন্তন শাসক দলের সিপিএম এর ঘাতক বাহিনী এই বিজন সেতু একটু দূরে বন্দেল গেট আনন্দমার্গের 17 জন সন্ন্যাসী সন্ন্যাসিনীকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে। বিশ্বের ইতিহাসে এইরকম হত্যাকাণ্ড অনেক অনেক ঘটেছে, যেগুলো সংখ্যার দিক দিয়ে হয়তো অনেক অনেক বেশি, কিন্তু নৃশংসতার দিক দিয়ে বর্বরতার দিক দিয়ে বিজন সেতুর ধারে কাছে বোধহয় আর একটাকেও তুলনা করা যাবে না। শুধু বিজন সেতু নয়, তার আগে 1967 সালে 5ই মার্চ আনন্দনগরে, 1969 সালে কোচবিহারে, যখন যেখানে এই পশ্চিমবাংলায় আনন্দমার্গ আক্রান্ত হয়েছে, তখনই এই পশ্চিমবাংলা সরকারের স্বরাষ্ট্র দপ্তর তথা পুলিশ দপ্তর ছিল সিপিএম এর নেতা মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে। তাই আমরা এই কারণেই আমরা জোর গলায় বলি যে বিজন সেতু শুধু নয়, 40 থেকে 45টা যে সন্ন্যাসী এই পশ্চিমবাংলায় খুন হয়েছে সিপিএম এর 34 বছরের রাজত্বে, প্রত্যেকটা খুনের পেছনে দায়ী হচ্ছে সিপিএম এর ঘাতক বাহিনী, সিপিএম সরকার। বিজন সেতুর ঘটনা তো প্রত্যক্ষ মদত ছিল সেদিনের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সেদিন বামফ্রন্টের চেয়ারম্যান প্রমোদ দাশগুপ্ত। তারপর থেকে 42টা বছর অতিক্রান্ত, বিচার কেন হলো না? সরকার পাল্টেছে, অনেক আশা দিয়েছিল, কথা রাখতে একটা তদন্ত কমিশনও বসিয়েছিল। আমরা যেটা জানি, সেই তদন্ত কমিশন তার রিপোর্টও যথাস্থানে জমা দিয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই তদন্ত রিপোর্ট জমা পড়ে। সেই তদন্ত রিপোর্ট জমা পড়েনি, কারণটা আজও ঘোষণা হয়নি। কিন্তু আমরা যেটা দেখছি, ভারতবর্ষে রাজনীতির রং বদলায়, চরিত্র বদলায় না। বেশ কয়েক বছর আগে আমাদের যে শ্যামবাজারে মোহনবাগানের যে অফিস, ওইখানের একটা ঘটনা। বেশ কয়েক বছর আগে ভোটের সময় ওখানে দুটো পার্টি খুব মারপিট করেছিল, ওই লোকাল নেতারা। তো ভোটের 1 মাস পরে ঠিক আমাদের অফিসে ঢোকার গেটের মুখে ওই যে দুই পাড়ার নেতা মারপিট করেছিল, দুজনে একসঙ্গে বসে মদ খাচ্ছে। তো রাত্রি প্রায় 10টার সময় আমি আর আরেক দাদা, তো আমরা ঢুকছিলাম। তো ওই দাদা বললো, কিরে, এই সেদিন তোরা এত লড়াই করলি আর আজকে দুজনে একসঙ্গে বসে মদ খাচ্ছিস? বলে, দাদা আমরা পার্টিতে আলাদা, বোতলে এক। তো যারা পার্টিতে আলাদা, বোতলে এক, তারা যে যখন ক্ষমতায় আসুক, আমাদের কি যাচ্ছে? তাদের কাছে বিচারের প্রত্যাশাও আমরা করি না। বিচার আমরা চাই, কিন্তু আমরা যে প্রতি বছর এখানে আসি শুধু বিচার চাইতে নয়। যদি কোনো কারণে কাল বিচারও হয়, অপরাধীদের হয়তো আর অনেক পাওয়া যাবে না, কিন্তু সত্য উদ্ঘাটন হবে। কিন্তু বিচার হওয়ার পরেও আমরা এখানে প্রতি বছর আসব এই দিনটাতে। যতদিন পৃথিবী নামক গ্রহটা থাকবে আর এই পৃথিবী গ্রহের বুকে কলকাতা শহরটা থাকবে, ততদিন প্রতি বছর আমরা এই জায়গাটায় এই সময় আসবই। কারণ কি, মানুষের জানা উচিত কতগুলো কথা। আনন্দমার্গের ওপর আঘাতটাই বা কেন আঘাত করে, আনন্দমার্গেরই বা কি করেছে, কি করতে পারে, আনন্দমার্গের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আজকে আমরা সে নিয়েও 2-4 কথা বলে যাই। প্রথমেই বলি, রবীন্দ্রনাথের একটা কথা, প্রবল প্রতাপশালীরও ক্ষমতার মদমত্ততা, আত্মম্ভরিতা দীর্ঘদিন স্থায়ী হয় না। রবীন্দ্রনাথ বলে গেছিলেন, বিজন সেতু প্রমাণ দিয়েছে।
সিপিএম এর ক্ষমতা, তার পুলিশ বাহিনী, তার প্রশাসন। তাই ক্ষমতা যেদিন চলে যায় সিপিএমও সেদিন চলে যায়। একদিন যারা দম্ভ করে বলেছিল আমরা 234, ওরা 34, আজকে পশ্চিমবাংলায় তারা সেই 234 শূন্য হয়ে গেছে। আনন্দমার্গ কিন্তু আরো দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সেদিন যদি পশ্চিমবাংলায় আনন্দমার্গের 100টা স্কুল ছিল, আজকে কিন্তু পশ্চিমবাংলায় 400টা স্কুল। সেদিন যদি পশ্চিমবাংলায় আনন্দমার্গের 500টা ইউনিট ছিল, আজকে পশ্চিমবাংলায় আনন্দমার্গের 5000 ইউনিট। কারণ আনন্দমার্গ কোন শাসকের কৃপায় টিকে থাকে না, আনন্দমার্গ কোন শাসকের দয়ার দান নিয়ে টিকে থাকে না। আনন্দমার্গ তার আদর্শ নিয়ে, তার ইষ্ট আদর্শকে নিয়ে চলে। বিশ্বের কোন শক্তি তাকে শেষ করতে পারে না, পারবে না। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার আনন্দমূর্তিজিকে বিষ প্রয়োগ করেছিল, সিবিআই কে দিয়ে কি না করেছে, কিন্তু কোথায় আছে কংগ্রেস? আজকে লোকসভায় বিরোধী নেতার আসনটা পাওয়ার মতো আসন সংখ্যাও কংগ্রেসের নেই। পশ্চিমবাংলায় সেও 0। আর সিপিএম 1978 সালে ভয়াবহ বন্যার পর এই পশ্চিমবাংলায় একটা এনজিও এসেছিল ত্রাণ দেওয়ার জন্য, লুথেরান ওয়ার্ল্ড সার্ভিস। সিপিএম কি করেছিল, তখন কেন্দ্রে বন্ধু সরকার 1000 কোটি টাকা দিয়েছিল ত্রাণের জন্য, যে 1000 কোটি আজকের হিসেবে 10,000 কোটি। সিপিএম কি করলো, ওই সমস্ত টাকাটা মেরে নিয়ে আর লুথেরান ওয়ার্ল্ড সার্ভিসের সমস্ত ত্রাণ সামগ্রীগুলো কেড়ে নিয়ে তাদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দিয়ে আর ওই ত্রাণগুলো মানুষের হাতে দিয়েছে। 10,000 কোটি টাকা পুরোটা মেরে দিয়েছে। কথাটা কেন বললাম? 1982 সালের এই ঘটনা পর একদিন বুদ্ধদেব ভট্টাচার্য হুমকি দিয়ে বলেছিল, যেভাবে লুথেরান ওয়ার্ল্ড সার্ভিসকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়েছি, আমরা আনন্দমার্গকেও তাড়িয়ে দেব। বোকা বুদ্ধ জানতো না আনন্দমার্গ কোন পশ্চিমের ধার করা তত্ত্ব নিয়ে চলে না। আনন্দমার্গের দর্শন, আনন্দমার্গের আদর্শ এই মাটি থেকে উদ্ভূত, এই মাটির আদর্শ, এই মাটির তত্ত্ব। তাই একে ধ্বংস করার ক্ষমতা কারোরই হবে না, সিপিএম এরও হয়নি, কংগ্রেসেরও হয়নি, আজও যদি কেউ করতে আসে তারও হবে না, তাও পারবে না। আনন্দমার্গ এগিয়ে যাবে দুর্বার গতিতে। আজকে তাই আমরা এখানে এসেছি। আজকে কোথায় সিপিএম, কোথায় কংগ্রেস? আর কেউ ক্ষমতায় এসেছে? আজকে আরো কেউ ক্ষমতায় এসেছে। তো আসলে কি হবে? ওই যে বললাম, ভারতবর্ষের রাজনীতিতে রং পাল্টায়, চরিত্র পাল্টায় না। ডান বাম রাম ওই এক জায়গায় সবাই এক। এখানে চরিত্রের বদল হয় না। এক ইংরেজ কবি বলেছিলেন, ঘোড়ায় পিঠের ওপর বসে থাকা ভিখারি রাস্তায় দাঁড়িয়ে থাকা ভিখারিকে চাবুক মারে, তারপর দিন বদলায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা ভিখারি ঘোড়ার পিঠে চড়ে বসে, ঘোড়ার পিঠে বসে থাকা ভিখারি রাস্তায় এসে দাঁড়ায়, চাবুক মারা চলতেই থাকে, চাবুক মারা চলতেই থাকে। তাই এই কোন শাসকের কাছে আমরা বিচারের প্রত্যাশী আর নই। আমাদের বিচার আমরাই করে নিয়েছি, আমরাই করে নেব। সিপিএম এর তো আজ পাড়ায় পাড়ায় অফিস খোলার লোক পাইনি। আমাদের ইউনিট, আমাদের স্কুল ঠিক চলছে। লুথেরানের মতো আনন্দমার্গকে তাড়ানো সম্ভব হয়নি, হবে না। কিন্তু আনন্দমার্গ চাইটা কি? সিপিএম সমাজতন্ত্রের কথা বলেছিল, আনন্দমার্গ সমাজতন্ত্রের কথা বলে। আনন্দমার্গের সমাজতন্ত্র আর সিপিএম এর সমাজতন্ত্র কি?
সিপিএম এর সমাজতন্ত্র মানে রুটি কাপড় আউর মকান, একটা অর্থনীতি একটা রাষ্ট্রনীতি। একটা অর্থনীতি একটা রাষ্ট্রনীতি কোনোদিন সমাজতন্ত্র হয় না, কারণ পৃথিবী পরিবর্তনশীল। কার্ল মার্ক্সের আমলের অর্থনীতি আজকে অচল, আবার 100 বছর পরের অর্থনীতি পাল্টে যাবে। কিন্তু সমাজতন্ত্র একটা শিক্ষা, সমাজতন্ত্রের এই শিক্ষা কখনো পাল্টায় না। সমাজতন্ত্রের সেই শিক্ষা হলো সংগচ্ছদং সংবাদং সংবজানাং শ্রীজানতাং দেবা ভাগং যথা পূর্বে সংজানানাং উপাসতে। মানুষ আমরা একসাথে চলবো, একই রকম ভাবনা নিয়ে চলবো, একই পথের দিকে এগিয়ে যাব, একসাথে চলবো। এইটাই হচ্ছে সমাজতন্ত্রের শিক্ষা। সমাজতন্ত্রের এই শিক্ষা কোনোদিন পরিবর্তন হবে না। রাষ্ট্রের সীমানা পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থনীতি পরিবর্তন হবে, সমাজ তৈরি পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু সমাজতন্ত্রের এই শিক্ষা কোনোদিন পরিবর্তন হয় না। সিপিএম এর অর্থনীতি আছে কল্পিত অর্থনীতি, আনন্দমার্গের অর্থনীতি। কিন্তু তা এই যে আনন্দমার্গকে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজন কি? আজকের ভারতবর্ষ এক বিষাক্ত বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ আজকে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে সব কোনো না কোনো ভাবে কংগ্রেস নামক বিষবৃক্ষের কলম কাটা চারা, সে রাম হোক বাম হোক ডান হোক, সব হচ্ছে কংগ্রেস নামক বিষবৃক্ষের কলম কাটার চারা। তাই চরিত্রগত ভাবে কম বেশি সবাই এক। আর মানুষকে এরা এমন ভাবে বুঝায়, ভুল বুঝায়, মানুষ ওই বিষাক্ত বৃত্তের মধ্যে ঘুরছে। আজকে এ দল নয় ও দল, ও দল নয় ও দল। আজকে আনন্দ মার্গ কি চায়? এই বিষাক্ত বৃত্তের চক্র থেকে মানুষকে বার করে আনতে হবে, তার মধ্যে নবজাগরণ ঘটাতে হবে। এটাই আনন্দ মার্গের কাজ। তার জন্য কি আছে? আনন্দ মার্গের যে বৈপ্লবিক দর্শন, অর্থাৎ আনন্দ মার্গের অর্থনীতি, আনন্দ মার্গের সমাজনীতি, আনন্দ মার্গের আধ্যাত্মিক বিজ্ঞান, আনন্দ মার্গের রাষ্ট্রনীতি, আনন্দ মার্গের শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা, সর্বস্তরেই রয়েছে এক বৈপ্লবিক চিন্তাধারা। তাই আনন্দ মার্গ যে সমাজ চায়, একদিকে থাকবে আধ্যাত্মিকতার পাশাপাশি তার একটা অর্থনীতি, শিল্পনীতি, রাষ্ট্রনীতি থাকবেই। কারণ আজকে ভারতবর্ষের যে সমস্যা, তার সমাধানের রাস্তা একটাই। একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ বলেছিলেন, ভারতবর্ষের প্রভূত সমস্যা, কিন্তু ভারতবর্ষে আছে এক বিশাল আধ্যাত্মিক শক্তি, যার দ্বারা অতি সহজেই সে সমস্ত সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ শুধুমাত্র অর্থনীতি দিয়ে নয়, অর্থনীতির পাশাপাশি সমাজনীতির পাশাপাশি আধ্যাত্মিকতারও প্রয়োজন। এ শুধু কোন একজন অর্থনীতিবিদের কথা নয়। আপনারা জানবেন, এই বাংলার আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকের সন্তান ছিলেন মণি ভৌমিক। আজকে তিনি একজন বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক, আমেরিকার নাগরিক। আমেরিকার প্রথম 5 জন ধনীর মধ্যে মণি ভৌমিক একজন। তার বাড়ির যে সুইমিং পুলটা অলিম্পিকের সুইমিং পুলের থেকেও বড়। একটা সময় হলিউডের সমস্ত নায়ক নায়িকা সন্ধ্যেবেলায় ওই সুইমিং পুলের পাড়ে এসে আড্ডা জমাতো, তার মধ্যে ওই বিজ্ঞানীও থাকতেন। তিনি লেজার রশ্মির মাধ্যমে এই যে চোখের চিকিৎসা, ওই মণি ভৌমিকের আবিষ্কার। তিনি কোয়ান্টাম ফিজিক্স নিয়েও গবেষণা করেছেন। করতে করতে তার ছোটবেলা কেটেছে প্রচন্ড দারিদ্রতার মধ্যে দিয়ে, স্কুল যেত পায়ের জুতোটা জুততো না। তারপরে এই প্রাচুর্যের মধ্যে থেকেও তার মধ্যে প্রশ্ন জাগলো যে আমি তো শান্তি পাচ্ছি না, তৃপ্তি নেই, এত সম্পদ উপার্জন করেছি তবু আমার তৃপ্তি নেই। তার এক বন্ধু তাকে উপদেশ দিয়েছিল, তুই রবীন্দ্রনাথ পড়, উপনিষদ পড়। তো রবীন্দ্রনাথ উপনিষদ পড়ে তিনি একটা বই লিখলেন, ব্রহ্ম সত্য জগৎ সত্য, উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ। বইটা যারা পড়লে পারবেন পড়লে সংগ্রহ করে পড়ে নেবেন। তার জিস্ট যেটা তিনি বলেছেন, তিনি বললেন প্রাচীন ভারতের প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার সঙ্গে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির হিরণ্ময় সমন্বয়ের মধ্য দিয়েই আদর্শ মানব সমাজ গড়ে উঠবে। ওরা শুধুমাত্র অর্থনীতি দিয়ে নয়, সমাজনীতি দিয়ে নয়, শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, প্রাচীন ভারতের প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার সঙ্গে আজকের বিজ্ঞান প্রযুক্তির সমন্বয়। মণি ভৌমিকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বরেণ্য বৈজ্ঞানিক,
উনি ওই লেখার অনেক আগেই আনন্দমূর্তিজি লিখেছেন সভ্যতা, বিজ্ঞান, আধ্যাত্মিকতা। অনেক আগেই তিনি এই পথের পথ দেখিয়ে চলে গেছেন, সভ্যতা, বিজ্ঞান, আধ্যাত্মিকতা। অর্থাৎ সভ্যতার মাপকাঠি বিজ্ঞান নয়। বিজ্ঞান কি করতে পারে? আমাদের জীবনটাকে সহজলভ্য করে দিয়েছে। আমরা ছোটবেলায় কি দেখতাম, আমাদের মায়েরা উনুনে কাঠ ঘুঁটে ঢুকিয়ে আগুন দিয়ে একটা এরকম বাঁশের বা লোহার চোঙা দিয়ে ফুঁদিয়ে জ্বালতে হতো। আজকে কি করে মেয়েরা, ফটাং করে টিপে দিল, নখটা ঘুরিয়ে দিয়ে ফটাং করে টিপে দিল, জ্বলে গেল, গ্যাস ব্রেকার বসিয়ে দিল, 3 সিটি মারলো, নামিয়ে দিল। এইটুকু বিজ্ঞান করেছে। কিন্তু বিজ্ঞান কি করেছে? যেমন একদিকে আমাদের অঞ্জলি ভরে দিয়েছে, হৃদয় নিঃস্ব করে নিয়ে নিয়েছে। রবীন্দ্রনাথ তার নৈবেদ্যে অনেক আগেই লিখলেন যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপবন্তরে। বস্তুভারহীন মন সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ। জলে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে। আজি তাহা নাসি, চিত্ত যেটা ছিল সেটা হলো দ্রব্য রাশি, তৃপ্তি যেটা ছিল সেটা হলো আড়ম্বর, শান্তি যেটা ছিল সেটা হলো স্বার্থের সম। তাই বিজ্ঞান চর্চার পাশাপাশি যদি আধ্যাত্মিক অনুশীলন না থাকে, বিজ্ঞান চরম অভিশাপ রূপে দেখা দেবে। মানুষের হাতে নিত্য নতুন দ্রব্য তুলে দেবে, হৃদয়টাকে করে দেবে সংকীর্ণ, স্নেহ প্রেম প্রীতিহীন। আর পৃথিবীটাকে আজ সেই কারণেই বিজ্ঞানের দুর্বার গতির পাশাপাশি আধ্যাত্মিকতার অধঃপতন পৃথিবীকে একটা অন্ধকারে ঢেকে দিয়েছে। জীবনানন্দের একটা কবিতা বলে আমি শেষ করব। আজকের পৃথিবী অদ্ভুত আধার এক ঢেকেছে পৃথিবীকে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাহাদের সুপরামর্শ ছাড়া। অর্থাৎ এই দানবীয় শক্তি গোটা পৃথিবীটাকে চালাচ্ছে। তাই পৃথিবীকে এই অন্ধকার থেকে বার করে আনার একটাই পথ, সেটা হচ্ছে এই আনন্দমার্গ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ওই পশ্চিমের কোণে রক্তরাগ রেখা নহে কবু সৌমরশ্মি অরুণের লেখা তব নবপ্রভাতের। এ শুধু দারুণ সন্ধ্যায় প্রলয় দীপ্তি চিতার আগুন। তাই মাসবাদী হোক, ধনতন্ত্রই হোক, ওই পশ্চিমের চিতার আগুন তোমার নিখিল প্লাবী আনন্দ আলোক, সেটা জেগে উঠবে এই পূর্ব দিগন্ত থেকে। পশ্চিমে কোনোদিন সূর্যোদয় হয় না, সে দূর পাশ্চাত্যের পশ্চিম হোক আর আমাদের এই ভারতবর্ষেরই পশ্চিম হোক, পশ্চিম থেকে কোনোদিন সূর্যোদয় হবে না। সূর্যোদয় হবে এই পূর্ব দিগন্ত থেকেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জন্মদিনে শেষ প্রবন্ধ লিখেছিলেন সভ্যতার সংকট। সেই সভ্যতার সংকটের উপসংহারে লিখছেন, আজ আশা করে আছি পরিত্রাণ কর্তার জন্মদিন আসছে আমাদের এই পূর্ব দিগন্তে। অপেক্ষা করে থাকবো, সভ্যতার দৈব বাণী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে শোনাবে আমাদের এই সূর্যোদয়ের পূর্ব দিগন্ত থেকে। ইতিহাসের এক নির্মল অধ্যায়ের আত্মপ্রকাশ ঘটবে আমাদের এই পূর্ব দিগন্ত থেকে। আমরা এখানে দাঁড়িয়ে জোর করে বলে যাই, দৃঢ়তার সঙ্গে বলে যাই, সেই নির্মল অধ্যায় হচ্ছে আনন্দমার্গের অধ্যায়। আর সেই পরিত্রাণ কর্তা হলেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তাই আনন্দমার্গের পতাকা তলেই নতুন সমাজ, নতুন পৃথিবী গড়ে উঠবে। অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। নমস্কার।